নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। একটা ছবি দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে আছি। আপনারাও নিশ্চয়ই করে আছেন। আসলে দিদিমণি ঘোষণা করেছেন তিনি এবার প্রয়োজনে জনগণের প্রতিনিধি হিসাবে, আইনজীবী হিসাবে সওয়াল করবেন। কল্পনা করুন দৃশ্যটা। সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতিদের সামনে সওয়াল করছেন কপিল সিব্বল, অভিষেক মানু সিংভি, মুকুল রোহতগি এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এই দৃশ্যটা যখনই আমি কল্পনা করছি, কালকেও কল্পনা করেছিলাম ঘুমের মধ্যে, মানে খুবই প্রশস্ত, মানে কি বলবো আর কি, খুব শান্তির ঘুম হলো। এরকম একটা ছবি দেখব এই প্রত্যাশা, এই স্বপ্ন তো আমার রয়েছেই। আসলে মেগালোম্যানিয়ায় আক্রান্ত সর্বজ্ঞ দিদিমণি, এ মহাবিশ্বে মহাকাশে এমন কিছু নেই যা তিনি জানেন না। আমি আগেই বলেছিলাম তিনি মনে করেন যে তিনি সিদ্ধার্থ বাবুর মতোই আইনটা বোঝেন। যাই হোক, আমরা দেখার আগ্রহে আছি। গঙ্গাসাগরে প্রস্তাবিত সেতুর উদ্বোধনে মুখ্যমন্ত্রী অনেক কথা বলেছেন তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। যা তিনি বলেন, যার মধ্যে সত্যের শতাংশ খুবই কম থাকে, অনর্গল মিথ্যা ভাষণ। আচ্ছা, এই ৫৮ লক্ষ নাম যে বাদ গেছে, মৃত, পার্মানেন্টলি শিফটেড, এদের প্রত্যেকের নামের তালিকা কিন্তু বুথে টাঙিয়ে দেওয়া হয়েছে। বিএলওরা গেছিলেন, ইআরও এন্ডোর্স করেছে বলেন এই ৫৮ লক্ষের নাম বাদ গেছে। দিদিমণি বলছেন জোর করে বাদ দেওয়া হয়েছে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। সর্বৈব অসত্য ভাষণ। এখন বলা হচ্ছে সবাইকে ডাকা হচ্ছে, মানে যাদেরকে ডাকা হচ্ছে, কোন কারণে ডাকা হচ্ছে, কি নথি নিয়ে আসতে হবে সে সম্পর্কে কিন্তু কমিশনের নোটিশে নাকি কিছুই উল্লেখ নেই। আমি দু একজনকে চিনি, কথা বলেছি, তারা বলেছেন হ্যাঁ আমাদেরকে নোটিশ বিএলও পৌঁছে দিয়েছেন, যে কি কারণে আমাকে ডাকা হয়েছে তার স্পষ্ট কারণ উল্লেখ আছে নোটিশে, এবং কি নথি নিয়ে যেতে হবে সেটাও বলা আছে। যাই হোক, দিদিমণি তার মনের মাধুরী মিশিয়ে এরকম অনেক আজগুবি অভিযোগ করেন। এগুলো তার নবতম সংযোজন। দিদিমণি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তথ্য প্রযুক্তি ক্ষেত্রের ব্যাকএন্ডও বোঝেন, জানা ছিল না যদি তার অমৃত ভাষণ না শুনতাম। এখন কিছু হলেই বলা হয় না এআই প্রযুক্তিতে করা হয়, যারা এআই প্রযুক্তির সারা বিশ্বে ব্যবহার করা হচ্ছে। ডিপফেক তৈরি হয়, এআই প্রযুক্তিকে ব্যবহার করে ফলস ভিডিও তৈরি হয়, এগুলো সব আমরা জানি। কিন্তু সবকিছুর জন্য এআই প্রযুক্তিকে দায়ী করা, এআই প্রযুক্তি দুরুপয়োগ করছে কমিশন, এই অভিযোগ, তার সঙ্গে সত্যের কিন্তু খুব একটা মিল নেই। যাই হোক, দিদিমণি এইসব কথা বলতে অভ্যস্ত। তিনি বলেছেন আইপ্যাকের শেখানো ন্যারেটিভ তোতা পাখির মতো বলে চলেছেন। তিনি কতটা সবকিছু গভীরে গিয়ে খতিয়ে দেখেন তা নিয়ে আমার ১৬ আনার উপর ১৮ আনা সংশয় আছে। যাই হোক, ওই দৃশ্যটা দেখব বলে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। সুপ্রিম কোর্টে সওয়াল জবাবে কপিল সিব্বল, মুকুল রোহতগি, অভিষেক মানু সিংভির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করছেন রাজ্যের সাধারণ নাগরিকের স্বার্থে। কিন্তু আজকে আমার প্রতিবেদনের বিষয়টা অন্য, প্রধানমন্ত্রীর সভা। তার আগে বলি, আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আমি কৃতজ্ঞ। যেভাবে আপনারা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, আগামী দিনেও আপনাদের এই সাহায্য থেকে বঞ্চিত হব না এই আশা করি। আপনারা যে ডিভাইসেই আমার অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে একটা থ্যাঙ্কস বাটন আছে, সেখানে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনার সহায়তা আমার কাছে পৌঁছে যাবে। দেখুন, প্রধানমন্ত্রী এই জানুয়ারি মাসের মাঝামাঝি থেকেই ডেলি প্যাসেঞ্জারি করবেন। আমি ঠাট্টা করে বললাম ডেলি প্যাসেঞ্জারি। ঘন ঘন আসবেন, সরকারি প্রকল্পের শিলান্যাস করবেন এবং একই সঙ্গে রাজনৈতিক সভাও করবেন। সম্ভবত মকর সংক্রান্তির পর প্রধানমন্ত্রীর দুটো জনসভা হওয়ার কথা আছে।
একটা উত্তরবঙ্গে, সম্ভবত মালদায় হবে, আর একটা দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে যেদিন সভা করার কথা সেদিন গুয়াহাটি হাওড়া বন্দে ভারত স্লিপার সেলের উদ্বোধন করবেন মোদিজি। তারপরে তার রাজনৈতিক সভা। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল হাওড়ার কোথাও সভাটা হবে, কিন্তু রাজ্য বিজেপির নেতারা চাইছেন হাওড়ায় সভাটা না করে এমন একটা জায়গায় সভা করুন প্রধানমন্ত্রী, সেখান থেকে তিনি যে বার্তা দেবেন যার তাৎপর্য হবে সুদূর প্রসারী, ভোটমুখী পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্তত। কারণ পশ্চিমবঙ্গ তো শিল্পে একেবারে পিছনের সারিতে, শিল্পে বন্ধা, বিনিয়োগ হয় না, বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চান না। কারখানার উদ্বোধনের কথা থাকলেও শিল্পপতি মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন না বলে হয়তো উদ্বোধন পিছিয়ে দেন। কারণ শিল্পপতিরা বার্তাটা খুব স্পষ্ট পান যে এবার হয়তো কিছু একটা হতে পারে, তাই নির্বাচনে ৩-৪ মাস আগে তারা ঝুঁকি নিতে চাইছেন না। দেখুন ২০০৪ সালে লোকসভা নির্বাচনের ফল বেরোবার আগের রাতে ১০ নম্বর জনপথে একজন শিল্পপতি গিয়েছিলেন। সবাই তো ভেবেছিলেন যে শাইনিং ইন্ডিয়া স্লোগান তুলে অটল বিহারী বাজপেয়ীর ইন্ডিয়া আবার ক্ষমতায় আসবেন। মুকেশ আম্বানি ১০ জনপথে ২০০৪ নির্বাচনের ফলাফল বেরোবার আগে সোনিয়াজির সঙ্গে দেখা করেছিলেন। তারপর আমরা কি দেখলাম, সব হিসেব নিকেশ ওলট পালট করে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ 1 সরকারে এলো। তাই শিল্পপতিরা যে সম্ভাব্য ফলাফল আগাম আঁচ করতে পারেন না তা তো নয়, তারা পারেন। তাদেরও বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহের সুবিধা আছে, তারা নিয়মিত তথ্য পান, তাদের মতো করে বিশ্লেষণ করেন, তারপর তারা তাদের ব্যবসায়িক সিদ্ধান্তও নেন। তাহলে পশ্চিমবঙ্গে শিল্প সম্ভাবনার মূলে কুঠারাঘাত করেছেন এই দিদিমণি। যেদিন তিনি সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়েছিলেন, স্বয়ং রতন টাটা বলেছিলেন ব্যাড এম আর গুড এম, তার মাথায় একেবারে বন্দুক ধরে কার্যত ট্রিগার টিপে দেওয়া হয়েছিল, এই অভিযোগও করেছিলেন। তারপর ক্ষমতায় আসার পর সিঙ্গুরে টাটাদের নির্মীয়মান কারখানার যে কাঠামো সেটা ভেঙে দেওয়া হয়, সেখানে সর্ষের চাষ হয়। সেই জমির কি অবস্থা এখন আপনারা সবাই জানেন। সেখানে না হয় ঠিকভাবে চাষবাস, আর শিল্প সম্ভাবনা তো আর নেই ওখানে। যে রাজ্য, যে রাজনৈতিক দল টাটার মতো শিল্প গোষ্ঠীকে তাড়িয়ে দেয় রাজ্য থেকে, সেই রাজ্যে শিল্পপতিরা যাই করুন না কেন বিনিয়োগ করার আগে ১০০ বার ভাববেন। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের মঞ্চে তারা আলো করে আসবেন, সুন্দর সুন্দর কথা বলবেন, কিন্তু যখন বিনিয়োগের সিদ্ধান্তটা নিতে হয় তখন তারা সেই সিদ্ধান্ত নেওয়ার রাস্তা থেকে সরে আসবেন। এটা আমরা দেখেছি বিগত ১৫ বছরে। তাই শিল্প বিনিয়োগ তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তাহলে বাঙালি শিল্প চায়, বিনিয়োগ চায়, কর্মসংস্থান চায়, ঘরের ছেলে ঘরে থাকুক এটা চায়, পরিযায়ী শ্রমিকরা রাজ্যে কাজ চায়। একটা সরকারের কৃতিত্ব তখনই মানুষ দেয় যখন সে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে, বিনিয়োগ আকর্ষণ করতে পারে, পরিকাঠামো উন্নয়ন করতে পারে এবং শিল্প সম্ভাবনার দুয়ারটা খুলে দেয়। আমাদের রাজ্য সরকার এই সবকটা ক্ষেত্রে নিদারুণ ব্যর্থ, পাস মার্ক পর্যন্ত পাবে না। ৯৪টা সামাজিক প্রকল্প আছে, হ্যাঁ, জন্ম থেকে মৃত্যু সারা ভারতবর্ষে আছে। সামাজিক প্রকল্পের সবগুলোকে উন্নয়নের কর্মসূচি বলা যায় না। আপনি লক্ষ্মীর ভান্ডার সবাইকে দেবেন কেন? আপনার নাকি ৬০,০০০ কোটি টাকা খরচ হয়েছে। শুনলাম কাঞ্চন মল্লিকের স্ত্রীও নাকি লক্ষ্মীর ভান্ডারের প্রাপক। এরকম অনেক আছে। যাদেরকে দেওয়ার তাদেরকে দিন। আমাদের করের টাকা নিয়ে খোলামখুচি করার অধিকার আপনাকে পশ্চিমবঙ্গের মানুষ দেয়নি। লক্ষ্মীর ভান্ডার যদি দিতে হয় যাদের দরকার তাদেরকে দিন। সবার জন্য হরির লুটের মতো টাকা বিলোবেন না। দিদিমণি আবার
ওই লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়াবেন, চেয়েছিলেন 2000 টাকা করতে। আমলা শাহী আতঙ্কে কেঁপে উঠেছিল, বলে না 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 না, এইসব করলে একেবারে বায়না, পেনশন টেনশনও নাকি দেওয়া যাবে না। আমি শুনলাম, এখনো সিদ্ধান্ত হয়নি। আরে আমলাদের পরামর্শ দিদিমণি শোনেন না, দিদিমণি যা বলেন আমলাদের সেটা করতে তারা বাধ্য হন। কিন্তু এবার শুনলাম তারা নাকি আপত্তি জানিয়েছে যে কোনো অবস্থাতেই লক্ষ্মীর ভাণ্ডারকে 2000 করা যাবে না। এই আবহে রাজ্যের মানুষকে ভোটের মুখে বার্তা দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভবত সিঙ্গুরে জনসভা করবেন। খুবই তাৎপর্যপূর্ণ যে সিঙ্গুরে জমি থেকে টাটাকে উৎখাত করেছিল তৃণমূল, যে টাটা গুজরাটে গিয়ে ন্যানো গাড়ি তৈরি করলো, তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, তিনি দেশের প্রধানমন্ত্রী। তিনি যদি ভোটমুখী পশ্চিমবঙ্গে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বার্তা দেন, শিল্প বিনিয়োগের সম্ভাবনার কথা বলেন, তার একটা বড় অভিঘাত তৈরি হবে বঙ্গজীবনে। অবশ্যই শিক্ষিত মধ্যবিত্ত পরিবার, ছেলেমেয়েরা আশায় বুক বাঁধবে যে পরিবর্তন হলে অন্তত রাজ্যে বিনিয়োগের খরাটা কাটবে, বড় বড় শিল্পগোষ্ঠী এখানে বিনিয়োগ করবে। তাই বিজেপির রাজ্য নেতৃত্ব প্রধানমন্ত্রীর সচিবালয়ে আবেদন করেছেন যে দক্ষিণবঙ্গের সভাটা যেন হুগলির সিঙ্গুরে করা হয়। স্থান নির্বাচনের পিছনে অবশ্যই রাজনৈতিক তাৎপর্য আছে, একটা রাজনৈতিক বার্তা দেওয়ারও ইচ্ছা আছে। সবকিছু ঠিকঠাক থাকলে দক্ষিণবঙ্গে জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী যে সভা করবেন সেই সভা হবে সিঙ্গুরে। সেখান থেকে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা নিয়ে রাজ্যের মানুষকে বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.